বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এ সময় যদি ভূতের গল্প শোনা যায় তাহলে মন্দ হয় না। জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। গ্রীষ্মকালের খুব সাধারণ এক সন্ধ্যা রাত। হাসান সাহেব এই মুহূর্তে অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে, তৈরি হচ্ছেন বাসায় ফেরার। হাসান সাহেবের স্ত্রী সন্তান থাকেন কাছের উপজেলা শহরে ভাড়া বাসায়। তিনি নিজে থাকেন জেলা শহরে চাকুরির সুবাদে। তিনি অফিস থেকে প্রতি বৃহস্পতিবার ছুটি পেয়ে সন্ধ্যায় বাসায় আসেন। শুক্রবার স্ত্রী সন্তান নিয়ে গ্রামে যান, আর শনিবার সকালে গ্রাম থেকে বাসা এবং বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন। তবে আজ তার স্ত্রী সন্তান কেউ সঙ্গে আসেননি। ছেলের পরীক্ষা চলছে। এই মুহূর্তে গ্রামে গেলে রেজাল্টে প্রভাব পড়বে বলে তিনি নিজেই আনেননি। আজকের একটা থাইক্কা যাবাব। না মা, রাব্বির পরীক্ষা শেষ হলে এসে কয়েকদিন থাকবো না, আজকে যাই। যাই বাগা দেখে তাড়াহুড়ো করে ভাত রাঁধছি, দুধ জাল দিছি, কয়টা খাইয়া একটু জিরাইয়া পরে যাও। আচ্ছা যাও, আমি আসছি। খাবার খেয়ে বাড়ি থেকে রওনা হতে একটু দেরি হয়ে যায় হাসান সাহেবের। তার উপর আকাশটাও কেমন মেঘলা, গায়ে কেমন মৃদু ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। মনে হয় বৃষ্টি পড়বে। মায়ের কাছে জিজ্ঞেস করলেন বাড়িতে ছাতা আছে কিনা। মা জানালেন ছাতা নষ্ট। অগত্যা ছাতাহীন ভাবে রওনা হতে হলো হাসান সাহেবকে। হাসান সাহেবদের বাড়ি থেকে বেরিয়ে মিনিট 20 পথ হেঁটে গেলে মূল সড়ক। জায়গাটার নাম বটতলা। এই অন্ধকার রাতে বটতলা অবধি হাসান সাহেবের সঙ্গী হয়েছেন তার ভাগিনা ও বাড়ির পোষা কুকুর। নয়তো এত রাতে একাই মেঠো পথে আসাটা কিঞ্চিত ভয়ের ব্যাপারই ছিল হাসান সাহেবের জন্য। কারণটা মোটেও যে সে নয়, বরং এই মেঠো পথে সন্ধ্যার পর মানুষের যাতায়াত থাকে না বললেই চলে। বটতলার পাকা সড়কের মোড়ে হাসান সাহেবের বেশ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি পেতে। শেষমেশ একটা পিকআপের দেখা মিলে। ভাগিনাকে বিদায় জানিয়ে সেটাতে উঠে পড়েন তিনি। পিকআপে তিনি আর ড্রাইভার ছাড়া কেউ নেই। দুজনে এই ব্যাপার নিয়ে কথা বলতে বলতে এগুচ্ছিল। চারিদিকে শুধু অন্ধকার রাস্তা, দুধারে উঁচু হয়ে আছে বহু চেনা অচেনা গাছ, কোনোটা আম, কোনোটা কাঁঠাল কিংবা অন্য কিছু। মাঝে মাঝে ফাঁকা জমি, দূর দূরান্ত পর্যন্ত আর কিছুই নেই। গাড়ি সেগুলো অতিক্রম করে যেতে সময় মনে হচ্ছিল যেন গ্রামীণ সেই অন্ধকার ছায়াময় দৃশ্যগুলো দৌড়ে পিছনের দিকে যাচ্ছে। কি এক চমৎকার ভয়ঙ্কর সময়। মিনিট 10 পর গাড়ি যখন এক মাজারের সামনে এসে পৌঁছালো, তখন মনে হলো এক লোক মাজারের সামনে দাঁড়িয়ে গাড়ি থামাতে ইশারা করছেন। গাড়ির হালকা আলোয় মনে হলো লোকটা সুটেড বুটেড। ড্রাইভার গাড়ি থামিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন। তিনি শুধু বললেন চলেন দেখি। তিনি উঠলেন পিকআপে, আবার চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে এক চা রাস্তার মোড়ে এসে আবার নষ্ট হয়ে যায়। ড্রাইভার নেমে বহু চেষ্টা করলেন সচল করতে, তবে তা আর সচল হয়নি। ড্রাইভার দুঃখিত হয়ে জানালেন বাকি পথ যেন হেঁটে যায় তারা। অগত্যা হাসান সাহেব হাতের ব্যাগ নিয়ে হাঁটা ধরলেন রাস্তা ধরে। গ্রাম থেকে উপজেলা শহর খুব বেশি দূরে না, তার উপর প্রায় অর্ধেক রাস্তা তিনি চলে এসেছেন। বড়জোর ঘন্টাখানেক লাগবে হেঁটে বাসায় পৌঁছতে। এর মধ্যে নিশ্চয়ই কোনো গাড়ি আসবেই ভাবছিলেন হাসান সাহেব। হাসান সাহেব হঠাৎ পিছন থেকে একটা ডাক শুনতে পেলেন গম্ভীর কণ্ঠে, ভাই যাবেন কোথায়? পিছনে ঘুরে দেখলেন গাড়িতে ওটা সে লোকটা যিনি পুরো গাড়িতে তেমন কোনো কথাই বলেননি। সরকারি কলেজের পিছনে আমার বাসা, ওইখানে যাচ্ছি। ও, আমি ওইদিকে যাচ্ছিলাম। আপনি গ্রামে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ ভাই। এইভাবে টুকটাক কথা বলতে থাকে সে অচেনা লোকটা। এক পর্যায়ে হাসান সাহেব জিজ্ঞেস করলেন বাচ্চা কাচ্চা কয়জন ভাইজান? জি আল্লাহর রহমতে 16 জন, 12 জন ছেলে এবং 4 জন মেয়ে। হাসান সাহেব কিছুটা অবাক হন। লোকটার বয়স 35 কিংবা 40-এর বেশি হবে না। এই যুগের মানুষও এতগুলো বাচ্চা নেওয়ার ব্যাপারটা তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না। এই ভাবনাতে থাকা অবস্থায় লোকটা বললেন, অবাক হচ্ছেন সংখ্যা শুনে? বাচ্চা কাচ্চার মেহমান দুটি আল্লাহর রহমত। আল্লাহ আমাদের উপর যত বেশি খুশি থাকেন তিনি আমাদের এই দুটো জিনিস তত বেশি পাঠান। আর আমরা বিদায় নেওয়ার পর আমাদের জন্য দোয়া করার জন্য হলো বাচ্চা কাচ্চার প্রয়োজন। বাইরের মানুষ না হয় 2-4 দিন মনে পড়বে দোয়া করবে, নিজের ছেলে মেয়ে তো প্রতিদিন দোয়া করবে। জি ঠিক বলেছেন আপনি। হাসান সাহেবের হাতের ব্যাগটা রেখে সিগারেট জ্বালান। তিনি নিয়মিতই সিগারেট খান, তবে সিগারেট জ্বালানোর পরপরই খেয়াল করেন সে অচেনা লোকটা কোথাও নেই। তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন লোকটার জন্য, ভাবেন হয়তো প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আশেপাশে আছেন। তবে মিনিট 5 পার হয়ে যাবার পর যখন তিনি দেখলেন ফিরলেন না, তখন হাসান সাহেব আবার রওনা হন নিজের গন্তব্যের উদ্দেশ্যে। সিগারেট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার পিছন থেকে হুট করে সে লোক হাজির। কোথায় ছিলেন ভাই? আশেপাশে তো খুঁজলাম, পেলাম না। ছিলাম ভাই, আশেপাশেই ছিলাম। তা ভাই আপনার বাসা কোথায় বললেন না তো? আমার যেখানেই রাইত সেখানেই গাইত। হাসান সাহেব হাঁটতে থাকেন, ভাবতে থাকেন লোকটা কেমন যেন অদ্ভুত ভাবে অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলছেন। যেমন কবরস্থানে রাতে নাকি কারা বসে থাকে, কালো জাদু কিভাবে করা হয়, জিন ভূত প্রেত ইত্যাদি। তিনি মনে মনে ভাবেন লোকটা কোনো তান্ত্রিক সম্ভবত। এইসব ভাবতে ভাবতে হুট করে দ্বিতীয় সিগারেট জ্বালাতে মেসে খোঁচা দিতেই যেন ঠিক মুহূর্তের মধ্যে সে লোক কথা বলা থেকে উদয় হয়ে গেলেন। আশেপাশে নেই তো নেই, টর্চের আলোতে কিছু দূর দেখা যাচ্ছে না। শুধু দূর থেকে কারো চিৎকার করা রাগী কণ্ঠে শোনা যাচ্ছে একটাই কথা, সিগারেট ফেলে দে, সিগারেট ফেলে দে। এবার হাসান সাহেব কিছুটা বিব্রত হলেন, ভাবতে থাকেন কি হচ্ছে এইসব।
তিনি এত দ্রুত গেলেন কোথায়? আর শব্দটা কোথা থেকে আসছে? অশরীরী নয় তো? হাসান সাহেব কিছুটা ভয় পেয়ে যান। ভয়ে সিগারেট জ্বালিয়ে এক হাতে রেখে বাকিটা পথ এগুতে থাকেন। তার ভাগ্য হতে তার সহায় ছিল, একটা টমটম পেয়ে যান রাস্তায়, সেটাতে করে একদম বাসার পাশে নেমে বাসায় চলে যান। বাসায় ফিরে স্ত্রীকে সব বলার পর স্ত্রী বলেন, এবারের মতো বেঁচে গেছো, হতে পারতো ওটা না তোমার ক্ষতি করে বসে। হাসান সাহেব রাতে গোসল করে ঘুমিয়ে পড়েন, তবে আবার শেষ রাতে তার কাঁপুনি দিয়ে জ্বর আসে। স্ত্রী রাতে মাথায় পানি ঢেলে স্বাভাবিক করার চেষ্টা করেন। হাসান সাহেব পরদিন সকালে জানান তিনি স্বপ্নে সেই লোককে দেখেছেন যিনি বারবার বলছিলেন, সিগারেট জ্বালাতে না করেছিলাম না, শুনলি না? স্ত্রী এসব শুনে স্থানীয় মসজিদের হুজুরকে খবর দিয়ে বাসায় এলে পুরো ব্যাপারটা শেয়ার করলে হুজুর কিছু জারফুক ও তাবিজ দিয়ে যান। এরপর হাসান সাহেব আর অসুস্থ হননি এ ব্যাপারে। সেই রাতে সেই সহযাত্রী কে ছিল, কিংবা আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল, আর কি বা হতে পারত, সেসব ব্যাপারে হাসান সাহেব ভাবতে চান না। তিনি শুধু শুকরিয়া আদায় করেন তিনি ভয় পাওয়া ছাড়া আর পরিবারের তেমন কোনো ক্ষতি হয়নি এই বিষয়টার জন্য। তবে এখনো মাঝে মাঝে তার কানে দুটো কথা বাজে, যেখানে রাইত সেখানেই কাইত, আর সিগারেট ফেলে দে, সিগারেট ফেলে দে। আজকের গল্পটা এখানে